ভার্সিটির ফার্স্ট সেমিস্টারের পুরস্কার বিতরণের অনুষ্ঠানে 4 বছর আগে বিয়ে করা নিজের স্বামীকে প্রধান অতিথির রূপে দেখে খানিকটা চমকে উঠলাম। বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। পুরনো স্মৃতিগুলো মনে পড়তে লাগলো। শুনেছি মানুষটা বাংলাদেশের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে এবং গত 1 বছর ধরে এই দায়িত্ব পালন করছে। আমি যদি কোনোভাবে জানতাম যে এই মানুষটা এই অনুষ্ঠানে আসবে, তাহলে আমি কখনোই এখানে আসতাম না। আমি চাই না আমার পুরনো অতীত আবার আমার সামনে এসে দাঁড়াক। সামনে তাকিয়ে দেখি মানুষটা মঞ্চে উঠছে, চারদিক থেকে করতালি দেয়া হচ্ছে। তারপর সোজা গিয়ে প্রধান অতিথির আসনে বসে পড়ল। আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আশেপাশে তাকিয়ে দেখি মেয়েরা হা করে তাকিয়ে আছে স্বরাষ্ট্রমন্ত্রী আয়াজ ইফতেখার চৌধুরীর দিকে। থাকবেই না কেন? সব মেয়েই এমন একজন পুরুষকে জীবনসঙ্গী হিসেবে চায়। বয়স 30 বছর, 6 ফুট লম্বা, ফর্সা ত্বক, মুখে চাপদারি আর নীল চোখ, যেন গভীর সমুদ্র। ঠোঁটগুলো হালকা লাল আর ঠোঁটের কোনায় লেগে আছে এক রহস্যময় হাসি। কিন্তু আমার সেদিকে মনোযোগ নেই। বিয়ের দিনের ঘটনাগুলো চোখের সামনে ভেসে উঠল। এই মানুষটা তার পরিবার সহ বিয়ের আসর থেকে চলে গিয়েছিল, কারণ আমি তার যোগ্য ছিলাম না। সত্যি বলতে এতে তার দোষ দেয়া যায় না, কারণ তার সঙ্গে আমার বড় বোনের বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু বিয়ের দিন আমার বড় বোন পালিয়ে গেল, বাবা দিশেহারা হয়ে গেলেন। তারপর আমার আর বড় বোনের জায়গায় আমাকে বউ সাজিয়ে পাঠানো হলো। বিয়ে পড়ানো শেষে যখন তারা দেখলো আমি বসে আছি, তখন তারা রেগে গিয়ে বাবাকে অপমান করে চলে গেলেন। বাবাও সেদিন কিছু বলতে পারেননি, কোন মুখেই বা বলবেন। সেদিন থেকে দীর্ঘ 4 বছর ধরে এই মানুষটা আমার খোঁজ নেয়নি। এসব ভাবতে ভাবতে চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। কিছুক্ষণ পর মনে হলো পুরো পৃথিবীটা আমার চারপাশে ঘুরছে। হঠাৎ আমার বেস্ট ফ্রেন্ড রুহি ফুচকার প্লেট নিয়ে এসে পাশে বসলো। আমার এই অবস্থা দেখে রুহি বলল, কি ব্যাপার, এত ঘেমে যাচ্ছিস কেন? চোখ মুখ এমন লাগছে কেন? কি হয়েছে তোর? আমি কোনো রকমে বললাম, রুহি, আমার বড্ড খারাপ লাগছে, মাথাটা কেমন জানি ঘুরছে। রুহি বলল, কিছুক্ষণ আগেও তো ঠিক ছিলি, হঠাৎ কি হলো তোর? ধর ফুচকা খা, ভালো লাগবে। স্টেজে বসা আয়াজের চোখ সামনের সারিতে বোরকা পরা মেয়েটার উপর পড়ল। আয়াজের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সে মনে মনে ভাবল, আচ্ছা, এই বোরকা পরা মেয়ের চোখ দুটো কেন আমার এত চেনা চেনা লাগছে? এই মেয়েটা আমার বউ নয় তো? বড্ড চেনা লাগছে কেন মেয়েটাকে? আমি আয়াজের দিকে তাকিয়ে ফুচকা খাচ্ছি। রুহি পাশ থেকে বলল, কি ব্যাপার, তুই তো কখনো পরপুরুষের দিকে তাকাস না, হঠাৎ মন্ত্রী মহোদয়কে দেখে এভাবে চোখ দিয়ে গিলি খাচ্ছিস কেন? পছন্দ হয়েছে নাকি? হওয়ারই কথা, লোকটা দেখতে এত সুন্দর, সে এখনো বিয়ে করেনি, চাইলে তুই বিয়ে করতে পারিস। এই লোকটা এত ভালো যে কি বলবো তোকে। আমি মুচকি হেসে রুহির দিকে তাকালাম। ভাবলাম এই মানুষটা নাকি অবিবাহিত। সত্যিই হাসির বিষয়। 3 বছর বিয়ের বয়স হয়েছে, তাহলে কিভাবে সে অবিবাহিত থাকে? রুহি ধাক্কা দিয়ে বলল, কোন ধ্যানে পড়লে? আমি হেসে বললাম, তেমন কিছু না, এই মানুষটা কতটা ভালো তা আমি জানি। রুহি ভ্রুকুচকে বলল, তুই মন্ত্রী স্যারকে চিনিস নাকি? আমি শান্ত গলায় বললাম, তোর থেকে অনেক ভালো চিনি। হঠাৎ স্টেজে একটা মেয়ে উঠে বলল, আমাদের সবার মাঝে আজ উপস্থিত আছেন আমাদের সবার প্রিয় নেতা, দায়িত্বশীল স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা তাকে আমাদের অনুষ্ঠানে পেয়ে অত্যন্ত আনন্দিত। এবার অনুষ্ঠান শুরু করা যাক। আমাদের এবারের ঢাকা মেডিকেলের ফার্স্ট প্রফেশনাল MBBS পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন নওরিন আহমেদ। তার হাতে পুরস্কার তুলে দেবেন আমাদের সবার প্রিয় মন্ত্রী আয়াজ ইফতেখার চৌধুরী। সবাই করতালি দিল। তারপর সবাই উৎসুক নয়নে চারপাশে তাকিয়ে ভাবল, কে এই নওরিন আহমেদ? আয়াজ অবাক হয়ে তাকিয়ে রইল। তার কানে বারবার নওরিন আহমেদ নামটা প্রতিধ্বনি হচ্ছে। এক পর্যায়ে দীর্ঘশ্বাস ফেলে ভাবল, তাহলে এই মেয়েটাই আমার বউ, যাকে আমি বিয়ের আসরে ফেলে চলে গিয়েছিলাম। আমার প্রচণ্ড কান্না পাচ্ছে। কিভাবে এই মানুষটার সম্মুখীন হব, কিভাবে তার সামনে দাঁড়াবো? কিন্তু নিজের ভেতরের কষ্টকে নিয়ন্ত্রণ করে স্টেজের দিকে হাঁটা শুরু করলাম। আয়াজ উঠে দাঁড়ালো। পাশ থেকে একজন পুরস্কার এগিয়ে দিল। আমি মাথা নিচু করে পুরস্কারটি নিতে হাত বাড়ালাম। মনে মনে ভাবছি, কোনোভাবেই এই মানুষটার কাছে নিজের দুর্বলতা প্রকাশ করা যাবে না। যে আমাকে অবহেলা করে চলে গিয়েছিল, তাকে আর জীবনে জায়গা দিতে চাই না, যতই সে প্রিয় মানুষ হোক না কেন। হঠাৎ দেখলাম লোকটা আমার হাত ছাড়ছে না। চমকে উঠে আয়াজের দিকে তাকালাম। মানুষটা অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আচ্ছা, লোকটা কি আমায় চিনতে পেরেছে? আমি কোনো রকমে নিজের হাত ছেড়ে স্টেজ থেকে নেমে এলাম। আমি রুহির হাত ধরে সোজা ওয়াশরুমের দিকে টানতে লাগলাম। এই মুহূর্তে আমার প্রচণ্ড কান্না পাচ্ছে। ওয়াশরুমে গিয়ে মুখে পানির ছাপটা দিলাম। বাইরে রুহি দাঁড়িয়ে আছে।
ওয়াশরুম থেকে বের হতেই মনে হলো কেউ আমার কোমর ঝরিয়ে ধরে কাছে টানলো। আমি আতঙ্কিত হয়ে চারপাশে তাকালাম। রুমটা অন্ধকার, ভয়ে গলা শুকিয়ে গেল। হঠাৎ কানের কাছে কারো ঠোঁটের স্পর্শ পেলাম। ওহে প্রিয়সী, এখনো কি ঠিক 15 বছর আগে সেই কিশোরী মেয়েটাই আছো, নাকি যৌবনে 19 বছরে পা দিয়ে আরো বেশি স্নিগ্ধ হয়ে গেছো? তোমার চোখের এই গাঢ় চাহনি আমাকে বড্ড টানে প্রেয়সী। তুমি কি কখনো বুঝবে এই প্রেমিক যুবকের হৃদয়ের গভীর রক্তক্ষরণের ব্যথা? আমি ভয় ভয় বললাম, কে আপনি? হঠাৎ সে অচেনা লোকটা যা করলো তাতে আমি হতবাক হয়ে গেলাম। আমি ভয়ে ভয়ে বললাম, কে আপনি? তুমি আমার স্পর্শ চিনতে পারছো না? কি কপাল আমার! মানে? লোকটা আমাকে আর কাছে টেনে বলল, মানে হলো আমি তোমার প্রেমিক মহোদয় বলছি। কেমন মেয়ে তুমি, নিজের প্রেমিকের স্পর্শ চিনতে পারছো না? আমি রেগে চিৎকার করে বললাম, চরিত্রহীন লোক কোথাকার, ছাড়ুন আমায়, না হলে ফল কিন্তু ভালো হবে না। এরপর লোকটা যা করলো আমি হাঁ করে তাকিয়ে রইলাম। লোকটা আমার কপালের সাথে কপাল ঠেকালো, গাল দুটো ধরে কপালে শব্দ করে কিস করলো। আমি খানিকটা কেঁপে উঠলাম। তারপর বলল, এই তৃষ্ণার্ত হৃদয় তোমাকে চায়, তৃষ্ণার্ত হৃদয় খুঁজছে একমাত্র তোমাকেই। এই শূন্যতা আর সহ্য হচ্ছে না, প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি অনুভূতিতে শুধু তুমি, শুধুই তুমি। আমি হারিয়ে যাচ্ছি এক অদৃশ্য যন্ত্রণায়। তোমার ছোঁয়া, তোমার উপস্থিতি ছাড়া এই হৃদয় মরুভূমির মতো রুক্ষ, যেখানে বাঁচতে হলে তোমাকে চাই। তুমি আসবে তো, নাকি এই হৃদয় চিরতরে তৃষ্ণার্তই রয়ে যাবে? এরকম কথা শুনে আমার গলা শুকিয়ে আসছে, বুকের ভেতর ঢিপ ঢিপ শব্দ হচ্ছে। এই লোকটাকে আমি গাল থেকে লোকটার হাত ছাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু সে আরো শক্ত করে ধরে রাখলো। তার উষ্ণ নিঃশ্বাস আমার গালে লাগছে। আমি হতভম্ব, এমন সাহস কার? তারপর নিজেকে সামলিয়ে বললাম, আপনার সাহস তো কম নয়, একজন মেয়ের গায়ে হাত দিচ্ছেন, লজ্জা করে না? লোকটা হাসলো, নিঃশব্দ, ঠান্ডা, গভীর এক হাসি। বিয়ে করা বউকে স্পর্শ করতে পারমিশন লাগে নাকি? আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে। এই গলা, এই কণ্ঠস্বর। অনেকে 26 বছর বয়সটা পছন্দ করেননি, তাই 30 দিলাম। আমি এক ধাক্কায় তাকে সরিয়ে দিলাম। দ্রুত পিছু হটতে গিয়েও পা হড়কে গেল, কিন্তু শক্ত এক বাহু আমাকে ধরে ফেলল। চোখ তুলে তাকাতেই চমকে উঠলাম। আপনি? আলো কম থাকায় ওনার মুখ পুরোটা স্পষ্ট দেখা যাচ্ছে না, কিন্তু এই চোখ, এই দৃষ্টি আমি কখনো ভুলব না। আমি কেন? অন্য কাউকে আশা করেছিলে নাকি? এক মুহূর্তের জন্য আমার পুরো শরীর জমে গেল, কিন্তু পরক্ষণে রাগে, ক্ষোভে, ঘৃণায় আমার রক্ত টকবক করে ফুটতে লাগলো। আমি ধাক্কা দিয়ে ওনার হাত সরিয়ে দিলাম। এই কি ধৃষ্টতা আপনার মন্ত্রী সাহেব? একটা অচেনা মেয়েকে আপনি বাজেভাবে স্পর্শ করলেন, তাও অন্ধকার রুমে। আমার গলা কাঁপছিল। আয়াজ গভীর দৃষ্টিতে তাকিয়ে বলল, এই অচেনা মেয়েটাই আমার বিবিজান, তাই তাকে আমি যেভাবে খুশি সেভাবে স্পর্শ করব। তুমি বলার কে? হ্যাঁ? আমি আয়াজের গলা টেনে ধরলাম, চোখে চুপচাপ বিদ্রোহ। এই মন্ত্রী, এত বছর পর বউয়ের প্রতি প্রেম উতলে পড়ছে নাকি? এরকমভাবে কলার ধরার কারণে আয়াজের চোয়াল শক্ত হয়ে গেল। তার চোখে এক ঝলক রাগ ঝলকানি দেখা দিল। সে হাতের তালু চেপে ধরে মনে মনে নিজেকে সংযত করার চেষ্টা করলো। তার ভুলের কারণেই আজ মেয়েটা এমন করছে, এই চিন্তা তার মনে ঘুরপাক খাচ্ছিল। সে এক মুহূর্ত চুপ থেকে নিজের রাগ সামলে নিজেকে স্বাভাবিক করে বলল, কলার ছাড়ো, এরকম অভদ্রতা আমি পছন্দ করি না। কেন ছাড়বো কলার? হ্যাঁ, 4 বছর আগে যখন আমাকে ফেলে চলে গিয়েছিলেন, তখন কি একবারও মনে হয়নি আমি কিভাবে বাঁচবো? তখন এই প্রেম কোথায় ছিল? তখন কি প্রেমিক যুবকের হৃদয়ে রক্তক্ষরণ হয়নি? আয়াজ দীর্ঘশ্বাস ফেলল। তার চোখে যেন এক অদ্ভুত কষ্ট, অনুশোচনা। আমি চোখ ঘুরিয়ে ফেললাম। না, আমি ওনার দৃষ্টি দেখতে চাই না, আবার বুঝতেও চাই না। আমি ভুল করেছি নওরিন, আর সেই ভুল আমি শুধরাতে চাই। নতুন করে তোমাকে আমার জীবনে বিবিজান হিসেবে চাই। আমি বিস্ময়ে তাকিয়ে ভাবলাম, এত সহজ, এত বছর পর এসে শুধু একটা ভুল করেছি বলেই সব শেষ। তারপর আমি নিজেকে সামলে তিক্ত স্বরে হেসে বললাম, ভুল? হ্যাঁ, আপনি তো সেদিন খুব সহজে চলে যেতে পেরেছিলেন মন্ত্রী সাহেব, আজ আবার কিসের অনুশোচনা? আয়াজ চুপ করে আমার দিকে তাকিয়ে রইল। তার চোখের গভীরে কিছু একটা চলছিল। তোমার ইচ্ছা, তুমি চাইলে আমায় ক্ষমা করো, না হয় ঘৃণা করো, আমার এতে কোনো সমস্যা নেই। তবে তোমায় একটা কথা জানিয়ে রাখি, তোমাকে আমার জীবনে চাই, সেটা জোর করে হলেও। আমার বুকের ভেতরটা ধ্বংসস্তূপের মতো লাগছে। আমি দৃষ্টি সরিয়ে বললাম, আপনি দেরি করে ফেলেছেন আয়াজ। আমি এখন আর সেই 15 বছরের কিশোরী নেই যে আপনার জন্য কাঁদত। আমি নওরিন আহমেদ, মেডিকেলের প্রথম স্থান অধিকারী। আমি আমার জীবনে আপনাকে আর চাই না।
বলেই আমি দ্রুত পা বাড়ালাম। পেছন থেকে আয়াজের কণ্ঠ এলো, তুমি যতই অস্বীকার করো বিবিজান, কিন্তু আমি জানি আমার চোখের ভাষা তোমার হৃদয় ঠিকই বুঝেছে। আমি থমকালাম, কিন্তু এক মুহূর্তও দাঁড়ালাম না। সোজা সামনের দিকে হাঁটা শুরু করলাম। তারপর আমি দ্রুত পায়ে হেঁটে রুহির সামনে এসে দাঁড়ালাম। বুকের ভেতর ধুকপুক করছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমাকে দেখে রুহি চোখ কুঁচকে জিজ্ঞাসা করলো, তুই ঠিক আছিস তো? আমি চুপ করে রইলাম। কি বলবো, কিভাবে বলবো? 4 বছর আগে যার জন্য আমি অশ্রুপাত করেছিলাম, যে আমাকে বিয়ের আসরে ফেলে চলে গিয়েছিল, তার কথা লোকের কাছে বলে কেন নিজের অপমান বাড়াবো? আমি নিজেকে সামলে জোর করে একটা স্বাভাবিক হাসি দিয়ে বললাম, ঠিক আছি, চল দ্রুত, অনেক রাত হয়েছে। রুহি আমার হাত ধরে টান দিল। না, কিছু একটা হয়েছে, তুই এমনভাবে কাঁপছিস কেন? আমি দ্রুত নিজের হাত ছাড়িয়ে নিয়ে বললাম, কিচ্ছু হয়নি। কিন্তু রুহি সহজে বিশ্বাস করার মেয়ে নয়। সে একপাশে নিয়ে ফিসফিস করে বলল, স্টেজে পুরস্কার নেওয়ার সময় তোকে এত অস্থির লাগছিল কেন? আবার ওয়াশরুম থেকে বের হতেই তোর চেহারা সাদা হয়ে গেল। সত্যি বল, কি হয়েছে? আমি এক মুহূর্ত রুহির চোখের দিকে তাকিয়ে থাকলাম। ও আমার সবচেয়ে কাছের বন্ধু, কিন্তু আমি এখন এসব বলতে চাই না। তাই মাথা নাড়িয়ে বললাম, এটা ব্যক্তিগত বিষয় রুহি, প্লিজ জিজ্ঞাসা করিস না। রুহি গভীরভাবে আমার চোখে তাকিয়ে কিছু একটা বোঝার চেষ্টা করলো। তারপর দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক আছে, যদি তুই বলতেই না চাস তাহলে জোর করব না, কিন্তু মনে রাখিস আমি তোর পাশে আছি। আমি মৃদু হাসলাম, জানি রে। তারপর আমরা দুজন অনুষ্ঠান স্থল থেকে বের হয়ে আসলাম। অন্যদিকে আয়াজ, সে এখনো সেখানে দাঁড়িয়ে আছে, হাত মুষ্টিবদ্ধ, চোখ বন্ধ। নওরিনকে এত কাছে থেকে দেখার পর সে নিজেকে আর সংযত রাখতে পারছে না। ও সত্যিই বদলে গেছে। আগের সেই ছোট্ট মেয়েটা নেই, এখন ওর চোখে জেদ, কণ্ঠে শক্তি, কিন্তু ওর চোখের ভাষা আজও বদলায়নি। তবে আমি জানি নওরিন এখন আমায় অনুভব করে। নিজের চিন্তায় ডুবে থাকা আয়াজের কাছে হঠাৎ এক নিরাপত্তা কর্মী এসে বলল, স্যার, আপনার বাবা ফোন করেছেন। তিনি বললেন আপনার সাথে নাকি তার জরুরি কথা আছে। আয়াজ দ্রুত ফোন বের করে দেখলো বাবা একাধিকবার কল দিয়েছেন। সে গভীর নিঃশ্বাস নিয়ে কল রিসিভ করলো। হ্যালো আব্বু। তুমি কোথায়? ফোনের ওপাশ থেকে গম্ভীর কণ্ঠ ভেসে এলো। ঢাকা মেডিকেলে একটা অনুষ্ঠানে ছিলাম, এখন বের হচ্ছি। তুমি এখনই আমার অফিসে এসো, খুব গুরুত্বপূর্ণ আলোচনা আছে। আয়াস চিন্তিত হয়ে বলল, কি হয়েছে? এসে শুনবে। আর হ্যাঁ, একটা মেয়ের ব্যাপারে আমি তোমার সাথে কথা বলতে চাই। আয়াজের হৃদস্পন্দন এক মুহূর্তের জন্য থমকে গেল। মেয়ে? তাহলে কি আব্বু নওরিনের কথা জানতে পেরেছেন? আমি আসছি আব্বু, দ্রুত বলে আয়াজ গাড়ির দিকে এগিয়ে গেল। কিছু একটা ঘটতে চলেছে, সেটা অনুভব করতে পারছে। আয়াজ ঢাকা মেডিকেলের করিডোর দিয়ে হেঁটে চলল। পাশেই তার দুজন দেহরক্ষী, যারা তার নিরাপত্তা নিশ্চিত করছিল। করিডোরের শেষ প্রান্তে সে ঢাকা মেডিকেলের হেড তাকে দেখতে পেলেন এবং সম্মান জানিয়ে দ্রুত এগিয়ে এলেন। আমরা অত্যন্ত খুশি মন্ত্রী আয়াজ সাহেব, আপনার মতো একজন বড় মাপের মানুষ আজ আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। এটি আমাদের জন্য সত্যিই গর্বের বিষয়। আয়াজ হালকা হাসি দিয়ে মাথা নেড়ে বলল, ধন্যবাদ। আমি সবসময় এমন উদ্যোগে অংশ নিতে পছন্দ করি, বিশেষ করে যেখানে মানুষের কল্যাণে কাজ করা হয়। হেড তার আশীর্বাদপূর্ণ দৃষ্টিতে আয়াজের দিকে তাকিয়ে বললেন, আপনার উপস্থিতি আমাদের সবাইকে অনুপ্রাণিত করবে মন্ত্রী সাহেব, আমরা সত্যিই কৃতজ্ঞ। আয়াজ কিছু না বলে একটু থেমে গেল। তার মনোযোগ পুরোপুরি অন্যদিকে ছিল। তার মনে ঘুরছিল শুধুমাত্র একটাই প্রশ্ন, নওরিন কি সহজে আমায় মানবে? হঠাৎ কিছু ছেলে ও মেয়ে এসে চারপাশে ঘিরে দাঁড়ালো এবং বলল, স্যার, আপনি তো খুব বড় মন্ত্রী, আমাদের সঙ্গে ছবি তুলবেন? আয়াজ একটু গভীর দৃষ্টিতে নিজের দেহরক্ষীদের দিকে একবার তাকালো। দেহরক্ষীরা একটু অস্বস্তি প্রকাশ করলো। তারা বুঝতে পারল আয়াজ এই মুহূর্তে ছবি তুলতে চায় না। একজন দেহরক্ষী কঠিন স্বরে বলল, আপনারা সরুন সামনে থেকে, স্যারের এখন সময় নেই ছবি তোলার। ছেলেমেয়েরা সরে দাঁড়ালো না, উল্টো দেহরক্ষীর সাথে তর্কে জড়ালো। আয়াজ দীর্ঘশ্বাস ফেলে বলল, আপনারা এবার থামুন, আমার হাতে সময় খুব কম, তাই দ্রুত ছবি তুলুন। ছেলেরাও মেয়েরা আনন্দিত হয়ে ছবি তোলার জন্য প্রস্তুত হলো। আয়াজ সোজা হয়ে দাঁড়িয়ে পোজ দিল। ক্যামেরার ফ্ল্যাশের ঝলকে একের পর এক চোখে পড়ছিল। কিন্তু আয়াজের মন কোথাও হারিয়েছিল। তার চোখে ছিল কোনো এক রহস্য, একটু উদ্বেগ। দেহরক্ষীরা পাশে দাঁড়িয়েছিল, খেয়াল রাখছিল যেন কোনো অপ্রত্যাশিত ঘটনা না ঘটে। ছবি তোলার পর তারা সকলেই ধন্যবাদ জানিয়ে চলে গেল। আয়াজ একটি দীর্ঘশ্বাস ফেলে পা বাড়ালো, কিন্তু তার মনে ছিল একটাই প্রশ্ন, বাবা কি আবার নতুন কিছু করার প্ল্যান করছেন নাকি? আয়াজ দৃপ্ত পায়ে গাড়ির সামনে এসে দাঁড়ালো। তার চোখে এক ধরনের দৃঢ়তা, যেন ভেতরে অনেক চিন্তার ঝড় বইছে। তার স্যুটের হাতা একটু গুটিয়ে নিল, তারপর একটা গভীর শ্বাস নিল। দেহরক্ষীরা মুহূর্তের মধ্যে সক্রিয় হয়ে উঠল। সামনে দাঁড়িয়ে থাকা একজন দ্রুত হাত বাড়িয়ে গাড়ির দরজা খুলে দিল। অন্যজন চারপাশ সতর্ক দৃষ্টিতে পর্যবেক্ষণ করতে লাগলো, যেন কোনো অপ্রত্যাশিত কিছু না ঘটে। গাড়ির কালো কাছে তার প্রতিচ্ছবি ধরা পড়ল, এক স্বরাষ্ট্র মন্ত্রী, অথচ এই মুহূর্তে যেন এক সাধারণ মানুষ, যার মনে অজস্র প্রশ্নের ভার।
এক পলক আকাশের দিকে তাকিয়ে আয়াজ মাথা নিচু করলো। তারপর কোনো কথা না বলেই ধীর পায়ে গাড়িতে উঠে বসলো। দেহরক্ষীরা দ্রুত দরজা বন্ধ করলো। গাড়ি স্টার্ট হলো আর মুহূর্তে গাড়িটি ঢাকার ব্যস্ত রাস্তার ভিড়ে মিলিয়ে গেল। কিন্তু তার মাথায় তখনও একটাই প্রশ্ন ঘুরছিল, আজকের রাতটা শেষ হওয়ার আগেই তার জীবনে অনেক বড় পরিবর্তন আসতে চলেছে। কিছুক্ষণ পর আয়াজ তার বাবা মাহতাব ইফতেখার চৌধুরীর অফিস রুমের দরজা খুলে ভেতরে ঢুকলো। তখন তার বাবা সিগারেটের ধোঁয়া উড়িয়ে বললেন, তুমি এখনো আমাকে ঠিকমতো বোঝার চেষ্টা করনি আয়াজ। আয়াজ কপাল কুঁচকে বলল, কি বলছেন আব্বু? আমি বলছি, তোমার জন্য একটা মেয়ে ঠিক করেছি, আগামী মাসে তোমার বিয়ে। আয়াজ হঠাৎ উঠে দাঁড়ালো। বিয়ে? কার সাথে? তোমার মামার মেয়ে তানিশার সাথে। আয়াজ হতভম্ব হয়ে তাকিয়ে থাকলো। আপনার কি মনে নেই আমি আগেও একবার বিয়ে করেছি? মাহতাব ইফতেখার ভ্রু উঁচু করলেন। ওটাই তো সমস্যা আয়াজ, তুমি বিয়ের আসর থেকে চলে গিয়েছিলে, মেয়েটা তোমার যোগ্য না তাই। তাহলে এত বছর পর আবার কেন পুরনো কথা মনে করছো? আর সেই মেয়েটা আজ কোথায় আছে কে জানে? আয়াজের হাতের মুঠে শক্ত হয়ে গেল। আমি জানি সে কোথায় আছে। তার বাবা এবার চোখ শুরু করে বললেন, তুমি কি এখনো ওকে ভুলতে পারোনি? আয়াজ এক মুহূর্ত চুপ থেকে বলল, না হাব্বু, আমি এখনো ওকে ভুলতে পারিনি। মাহতাব ইফতেখার টেবিলে হাত চাপটালেন। এসব ছেলে মানুষই রাখো, কারণ এবার তুমি আমার পছন্দ করা মেয়েকেই বিয়ে করবে। আয়াজ এবার গম্ভীর কণ্ঠে বলল, আমি যদি না করি? তার বাবা হেসে বললেন, তাহলে তুমি জানো না আমি কি করতে পারি? আয়াজ গভীর শ্বাস নিয়ে বলল, আমি জানি আব্বু, কিন্তু তাই বলে নিজের স্ত্রীকে অস্বীকার করতে পারি না। তার বাবা চোখ শুরু করে তাকালেন। আমার সাথে খেলতে এসো না আয়াজ, কারণ কোনো খেলায় আমি কখনো হারি না। আয়াজ এবার চ্যালেঞ্জিং দৃষ্টিতে তাকিয়ে বলল, আমিও না আব্বু।